সবাইকে স্বাগতম নটরডেম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আজকের এই জীববিজ্ঞান ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, প্রভাষক জীববিজ্ঞান, নটরডেম কলেজ, ময়মনসিংহ। তাহলে আজকে আমরা দেখতেছি কি পরিপাক? শর্করা পরিপাক। শর্করা বা কার্বোহাইড্রেট, ডাইজেশন বা পরিপাক। আমাদের এটা হচ্ছে আজকের প্রশ্ন। এই পরীক্ষাতে উদ্দীপক কিভাবে থাকে? উদ্দীপকটা সাধারণত আমরা দুই রকম ভাবে দেখছি, যে এমন একটা খাবার যে খাদ্যের পরিণতি হইতেছে সরল মনোস্যাকারাইড, তবে সেই খাদ্য পরিপাক বর্ণনা করো। অর্থাৎ খাদ্যের পরিণতি বইলা তারপরে প্রশ্নটা করে, তাহলে তুমি বুঝবা যে মনোস্যাকারাইডে পরিণত হয় এটা কোন খাবার, এটা অন্য কিছু না, এটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আবার এইভাবে বলে, এটাই আমরা পরীক্ষাতে বেশি পাইছি, এইভাবে বলে যে ভাত রুটি, তারপর হইতেছে আলু, চিনি, এই ধরনের খাদ্য পরিপাক বর্ণনা করো। তাহলে কিন্তু তোমার বুঝতে হবে কি খাবার আসছে, শর্করা পরিপাক আসছে। তো পরীক্ষাতে সাধারণত এরকম ভাবে উদ্দীপক দেয়া থাকে। হ্যাঁ, যে মনে করো এইভাবে দিল যে রাতুলের পছন্দের খাবার হইতেছে ভাত রুটি মাছ মাংস। এখন বললো যে প্রথম যে দুইটা খাবার নাম দেওয়া হয়েছে ভাত রুটি, তাদের পরিপাক বর্ণনা করো। তাহলে তুমি বুঝবা এটা অন্য কিছু না, এটা কি আসছে, এটা হচ্ছে শর্করা পরিপাক। আমরা সাধারণত এইভাবে প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলো পায় থাকি। তাহলে তুমি এই আনসারটা কিভাবে লিখবা? তুমি শুরু করবা এইভাবে যে আমাদের খাদ্য তালিকায় সিংহভাগ খাদ্যই, আমাদের খাদ্য তালিকার সিংহভাগ খাদ্যই কি হবে? শর্করা। সিংহভাগ। আমরা যদি দেখো খাবার খাই, আমরা সারাদিনে যে খাবারটা খাই তার মধ্যে বেশিরভাগ খাবারই কি থাকে? শর্করা থাকে। তুমি সকালবেলা দেখো কি খাবা, দেখবা ম্যাক্সিমামই শর্করা। দুপুরবেলা যে খাদ্য তালিকায় তুমি দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এখানে কি খাবার আছে, দেখবা শর্করা জাতীয় খাদ্য কিন্তু বেশি। রাতের বেলা খাবার দেখবো ওইখানেও শর্করা বেশি। একটা ব্যক্তি মনে করো সকালবেলা ভাত খাইছে আলু ভর্তা দিয়া বা অন্য কোনো একটা ভর্তা কিছু একটা দিয়া, দেখো এখানে কিন্তু প্রায় 100%ই শর্করা। দুপুরবেলা যে খাবার খায় হয়তো বা মাছ মাংস সাথে থাকে, কিন্তু এটার পরিমাণটা দেখো, মাছ মাংস আমরা কতটুক খাই, কি পরিমাণ খাই, অথবা আমরা যে তেল চর্বি খাই এটা কতটুক খাইতেছি, খুবই সামান্য পরিমাণে কিন্তু আমাদের খাদ্য তালিকায় ম্যাক্সিমাম থাকে। তাহলে কি? শর্করা। রাতের খাবারের কথা চিন্তা করো, ওইখানেও দেখবা যে তালিকার মধ্যে শর্করাই বেশি। তাহলে এটাই বলছি যে সারাদিনে আমরা যে খাবার খাই তার 80 থেকে 90% এই খাবারটা হচ্ছে শর্করা। তো এটাই বলছি শর্করা। তুমি বলবা যে এস পার এক্সাম্পল আমরা বলতে পারি যে ভাত আছে, রুটি আছে, আলু, চিনি, এইগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের উৎস। এবং আমরা জানি যে কোনো শর্করা সরল পরিণতি, এর সরল পরিণতি হইতেছে গ্লুকোজ। আমাদের কোষ শোষণ করতে পারে খাদ্যটা কি অবস্থা রূপে? এই গ্লুকোজ অবস্থা রূপে, অথবা ফ্রুক্টোজ। তুমি জানো এই দুইটারই সংকেত হইতেছে C6H12O6। তাহলে এইগুলো হইতেছে মনোস্যাকারাইড। এই খাবারগুলোকে আমরা কি বলতেছি? মনোস্যাকারাইড, শর্করার সরল পরিণতি। অথবা কি বলতেছি যে সামান্য এই মনোস্যাকারাইডের সাথে আমাদের কোষ সামান্য ডাইস্যাকারাইড, এই ডাইস্যাকারাইড জাতীয় খাদ্য হিসেবে মনে করো সুক্রোজ। এই সুক্রোজ জাতীয় খাদ্যটাকে আমাদের কোষ গ্রহণ করতে পারে, আত্তীকরণ করতে পারে। কিন্তু আমরা যে খাবারটা খাই ম্যাক্সিমামই থাকে পলিস্যাকারাইড। যেমন ভাত রুটির মধ্যে সম্পূর্ণটা হচ্ছে স্টার্চ জাতীয় খাদ্য। তো এই খাবারগুলো কিন্তু আমাদের কোষ গ্রহণ করতে পারবে না, তাদের পরিপাক হওয়া লাগবে, তারপরে আমাদের কোষ এটাকে গ্রহণ করবে এই রূপে, মনোস্যাকারাইড এবং সামান্য ডাইস্যাকারাইড রূপে। তাহলে তুমি এভাবে শুরু করতেছো
তারপরে তুমি বলবা নিম্নে শর্করা জাতীয় খাদ্য বিভিন্ন স্থানে পরিপাক দেখানো হলো। আমরা তাহলে এইভাবে উত্তরটা শুরু করব। তাহলে শর্করা পরিপাকটা আসলে কিভাবে হয়, কোথায় হয়? তাহলে আমরা পরবর্তী অংশগুলা এই পয়েন্ট করে লেখার চেষ্টা করব। আমরা শর্করা পরিপাকটা দেখব সর্বপ্রথম শুরু হবে কোথায়? শর্করা পরিপাকটা শুরু হবে আমরা মনে করি এ নাম্বার পয়েন্ট দিয়ে আমরা শুরু করব। কোত্থেকে? প্রথম শুরু হবে মুখ গহ্বরের পরিপাক। মুখ গহ্বর এ পরিপাক। আমার সাথে সাথে লেখবা সবাই, লেখলে দেখবা তোমার অর্ধেকটার মতো প্রায় শেখা হয়ে যাবে। এবং অগত্যা যদি না পারো তাহলে পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে রাখবা। তাহলে আমরা শুরু করতেছি শর্করা পরিপাক, এবং এই পরিপাকটা শুরু হইতেছে কোত্থেকে? মুখ গহ্বর থেকে। আমরা কিন্তু আমিষ জাতীয় খাদ্য গতদিন দেখছিলাম কোত্থেকে শুরু হয়েছিল? পাকস্থলিতে। কিন্তু শর্করাটা শুরু হবে একদম মুখ গহ্বরে এবং বৃহদান্ত্র পর্যন্ত, মানে অনেক বিশাল জায়গা জুড়ে তার পরিপাক হবে। কিন্তু আমিষটা আমরা দেখছিলাম ক্ষুদ্র অল্প একটু জায়গার মধ্যে পরিপাক হয়েছে এবং এখানেই পরিশোষণ হয়ে গেছে। কিন্তু শর্করার ক্ষেত্রে এমন না। যারা শর্করা ভোজী প্রাণী, হ্যাঁ আমরা বলতে পারি তৃণভোজী প্রাণী যারা আছে, ওই তৃণের মধ্যে কি আছে? স্টার্চ আছে বা সেলুলোজ আছে, তাদের পরিপাকটাও কিন্তু অনেক বিশাল একটা জায়গা জুড়ে হয়ে থাকে। যাই হোক, আমরা দেখতেছি শর্করা পরিপাক হইতেছে কোথায়? এই মুখ গহ্বরের পরিপাক। আমরা এখান থেকে শুরু করতেছি। তুমি বলবা যে শর্করা বিশ্লেষণী দুটি এনজাইম আমাদের মুখ গহ্বরে লালা রসের সাথে খরিত হয় বা নিঃসৃত হয়। খুব ভালো করে এনজাইম দুটার নাম মনে রাখবা। যথা এই এনজাইম দুটার নামের মধ্যে আমরা দেখতেছি এক নাম্বার হইতেছে টায়ালিন। খুব ভালো হয় যদি তুমি এটা রাসায়নিক নামটা বলতে পারো। এই রাসায়নিক নামটা হইতেছে সেলিভারি অ্যামাইলেজ, আর এটা ডাক নাম হইতেছে কি? টায়ালিন। যাই, এটা হলো শর্করা পরিপাকের জন্য লালা রসে নিঃসৃত সবচেয়ে শক্তিশালী একটা এনজাইম। এবং দ্বিতীয় এনজাইমটার নাম হইতেছে মল্টেস। এই দুইটা এনজাইম আমরা দেখতেছি। আমি আবারও বলতেছি, কোন জায়গা থেকে কোন কোন এনজাইম বের হইতেছে এটা খুব ভালো করে মনে রাখবা। এটাই হচ্ছে মনে রাখার জিনিস। তো তাদের পরিপাকগুলা, তাদের বিক্রিয়াগুলো এখন আমরা দেখব। প্রথম কাজ করতেছে কে? এই টায়ালিন। এনজাইমের নামটা তোমরা অবশ্যই তীর চিহ্নের উপরের দিকে দেখাবা। আর খাবারটা কি ছিল? খাবারটা ছিল জটিল শর্করা। আর এইটা ভাঙে তৈরি হবে ডাইস্যাকারাইড। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এই ডাইস্যাকারাইডটা হইতে পারে মল্টোজ। যেমন আমরা ভাতের পরিপাক যদি দেখি, হ্যাঁ ভাতের মধ্যে কি আছে? ভাঙার পরে এটা মল্টে পরিণত হয়, আর এই মল্টের প্রধান উপাদান হইতেছে এই মল্টোজ। তাহলে এই ছিল প্রথম পরিপাকটা। দ্বিতীয়, আমরা দেখতেছি এখানে আরেকটা এনজাইম আছে। এই এনজাইমটার নাম হইতেছে মল্টেস। এই মল্টেস এনজাইমটা পরবর্তীতে ওই আগে যে খাবারটা ছিল মল্টোজ, এটার উপর কাজ করে সে তৈরি করবে গ্লুকোজ, মানে সরল হয়ে গেল গ্লুকোজ C6H12O6। সংকেতগুলো দিতে পারলে ভালো। হ্যাঁ, তাহলে মল্টেজের সংকেত হইতেছে C12H22O11। তাহলে এই ছিল মুখ গহ্বরের পরিপাক। দুইটা এনজাইম কাজ করছে এবং দুইটা এনজাইমের পরিণতি আমরা এখানে দেখছি। তো পরীক্ষা আসলে মুখ গহ্বরের পরিপাক বলে তুমি এইটুকুই দেখাবা। আশা করি লিখতে পারছো, আর যদি না লিখতে পারো তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা পরবর্তী অংশে পরিপাক দেখব। এভাবে কিন্তু এই জায়গাতে খুব বেশি একটা পরিপাক হয় না, খুব সামান্যই পরিপাক হয়। আমরা যে খাবারটা খাইছি বা খাবো, এটা একটা সামান্য পরিপাক। মনে করো আমরা সারাদিনে যে খাবারটা খাই তার মনে করো খুব কম, মাত্র মনে করো 5 থেকে 10% পরিপাক এই মুখ গহ্বরে হবে। তাহলে বেশিরভাগ খাবার কিন্তু পরবর্তীতে বিভিন্ন স্থানে পরিপাক হবে। তো তারপরে আমরা মুখ গহ্বরের পরে আমরা দেখতেছি খাবারটা অন্ননালী হয়ে কই চলে যাবে? পাকস্থলীতে চলে যাবে। মুখ গহ্বরের পরে যাত্রা পথে আমরা দেখবো অন্ননালী আছে। এই অন্ননালী হয়ে পরবর্তীতে যে থলির মতো যে একটা গ্রন্থি আমরা দেখতেছি, এটাকে বলা হয় পাকস্থলী।
তো এখানে আসার পরে খাবারটার কি অবস্থায় পরিণতি হয় এটা আমরা দেখব। তাহলে দ্বিতীয় স্টেপে তুমি হেডলাইন লিখবা পাকস্থলীতে পরিপাক। দ্বিতীয়তে আমরা হেডলাইন লিখবো এভাবে, বি নাম্বার, পাকস্থলীতে পরিপাক। দেখো এখানে কিন্তু আগের মতো যে পরিপাক হইতেছে, বিক্রিয়া হইতেছে, এমন কিছু কিন্তু এখানে ঘটে না। তারপরে কিন্তু তোমার পাকস্থলীতে পরিপাক হেডলাইন করিয়া তোমার ক্লিয়ার করিয়া বলতে হবে। তুমি এখানে প্রথমেই বলবা আসলে এই পাকস্থলী থেকে শর্করা বিশ্লেষণী কোনো এনজাইমই নিঃসৃত হয় না। তাহলে আমরা প্রথমেই লিখবো যে এখানে শর্করা বিশ্লেষণী কোনো এনজাইম নেই বা কোনো এনজাইম খরিত হয় না, খরিত হয় না। কিন্তু আমরা জানি এই পাকস্থলী থেকে একটা তীব্র মাত্রার অ্যাসিড খরিত হয়। হ্যাঁ, তাহলে বলতে পারি তবে এর HCl, এই তীব্র মাত্রার অ্যাসিডটাকে আমরা কি বলতেছি? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তবে এর HCl খাদ্যকে কি করবে? অম্লীয় করে, অম্লীয় করে, পরিপাকটাকে সহজ করে। অম্লীয় করলে খাবারটা দেখা যায় নরম হয়ে যায়, যার ফলে পরিপাকটা সহজতর হবে এবং খাদ্যে প্রবিষ্ট, খাদ্যের সাথে এবং খাদ্যে প্রবিষ্ট, খাদ্যের মধ্যে যদি কোনো অণুজীব থাকে তাহলে আমরা এইভাবে বলবো খাদ্যে প্রবিষ্ট অণুজীব ধ্বংস করে। তাহলে এটা কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ক্রিয়া, খাদ্যটাকে অম্লীয় করতে হবে। অম্লীয় ভাবে খাদ্যটা পরিপাক সহজতর হয়। খাদ্যর মধ্যে যদি বাইরে কোনো শক্ত কোনো খুলস থাকে, স্টার্চের বাইরে অনেক শক্ত কাঠামো থাকে, ওই কাঠামোগুলাকে এখানে এই অম্লীয় পরিবেশে এটাকে নরম করে দেয় এবং খাদ্যের সাথে যদি কোনো অণুজীব আইসা প্রবেশ করতো সেটাকে সে কি করে? ধ্বংস করে, মেরে ফেলে। এবং পাকস্থলীর মধ্যে কি থাকে? মিউকাস জাতীয় পিচ্ছিল পদার্থ থাকে যা তার পরিপাকের যাত্রাটাকে সহজতর করে। এর মিউসিন খাদ্যটাকে যদি এখানে কোনো জায়গায় যদি আটকে থাকে, খাবারটা মনে করো এমন একটা অবস্থায় আসলো যে খাবারটা শক্ত টাইপের, তাহলে এই মিউকাস জাতীয় পদার্থ খাদ্যের চলাচলটা সহজ করে দেয়, ফলে সে পরবর্তী স্থান অর্থাৎ ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এদের মধ্যে খুব সহজেই চলাচল করতে পারবে। যাই হোক, তবে আমরা এখানে একটা কথা বলবো, অনেকের মতে এটা কিন্তু সমর্থিত না। অনেকে বলে, আবার অনেকে এটাকে বিশ্বাস করে না। অনেকের মতে HCl এর ক্লোরাইড আয়ন সামান্য পরিমাণ, সামান্য সুক্রোজের উপর কাজ করে, সুক্রোজ এর উপর ক্রিয়া করে। এটা অনেকে মানে, কিন্তু অনেকে মানে না। তুমি যদি পরিপাকটা টোটালটা লেখো তো তোমার এটা দিতে পারলে ভালো, খারাপ না। তুমি বাস, অথবা তুমি এই পর্যন্ত তুমি গিয়ে রাখা দিবা, তারপরও তুমি যদি পারো এটা দিয়ে দেওয়ার চেষ্টা করো যে অনেকের মতে সুক্রোজের উপর কাজ করে HCl এর ক্লোরাইড আয়ন। তাহলে দেখি কিভাবে কাজ করেছে। সুক্রোজ জাতীয় খাদ্য কাজ করতেছে কে? HCl এর যখন সে ভাঙ্গা ক্লোরাইড আয়ন সৃষ্টি হবে তখন এই সুক্রোজটা ভাঙ্গা তৈরি হবে এক অণু গ্লুকোজ প্লাস এক অণু ফ্রুক্টোজ, এই অবস্থায় পরিণত হয়। তাহলে এইটুকু ছিল পাকস্থলীতে পরিপাক। তাহলে কিন্তু আমরা পরিপাকের দুইটা জায়গা দেখছি। তো আমার এই পর্যন্ত আলোচনার মধ্যে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারো। তোমরা যারা জয়েন করেছো তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমরা আজকে পড়তেছিলাম শর্করা পরিপাক। যারা পরে জয়েন করছো তাদের জন্য বলতেছি, আমরা শর্করা পরিপাক পড়তেছিলাম, আর শর্করা পরিপাক বলছিলাম এটা অনেক বিস্তৃত একটা স্থান নিয়ে কিন্তু তার পরিপাকটা হয়। আর এই বিস্তৃত পরিপাকের মধ্যে আমরা দুইটা অংশে পরিপাক দেখছি। প্রথম দেখছি মুখ গহ্বরের পরিপাক কিভাবে বিক্রিয়া করছে, ওইটা দেখলাম। তারপরে দেখতেছি আমরা পাকস্থলীতে পরিপাক এখানে কিভাবে কাজ করছে। আমরা দুইটা অংশে পরিপাক দেখছি। চলো আমরা আরো সামনে আগাই। এই পাকস্থলীতে পরিপাকের পরে আমাদের বই কিন্তু এইভাবে ভাগ করা নাই, আমি একদম ভাগ করে করে দেখাই দিব কোন জায়গা থেকে কিভাবে পরিপাক হবে। আমরা তৃতীয় স্থানটা দেখাবো। দেখো তুমি পরিপাক নালীর মধ্যে তুমি দেখতেছো খাবারটা যখন আরো সামনের দিকে যাইতে থাকে, পাকস্থলী থেকে যখন সে আরো সামনের দিকে অগ্রসর হয়, আমরা দেখতেছি এখানে কি আছে? ক্ষুদ্রান্ত্র আছে। এই ক্ষুদ্রান্ত্রে এসে তার পরবর্তী
অংশের পরিপাকটা শুরু হয়। এই ক্ষুদ্রান্তের প্রথম পার্টটাকে আমরা বলতেছি ডিউডেনাম। ডিউডেনাম। আর এখানে দেখো একটা গ্রন্থি এসে উন্মুক্ত হয়েছে, আর এই গ্রন্থিটার নাম কি ছিল? অগ্নাশয়। তাহলে পরবর্তী যে অংশটা তার নাম হইতেছে অগ্নাশয়। আর এই অগ্নাশয়ের ভিতর থেকে কিছু পরিপাক সহায়ক কিছু এনজাইম খরিত হবে, আর এটা কোথায় উন্মুক্ত হবে? এসে এই ডিউডেনামে। তাহলে আমরা কিন্তু দেখব খাবারটা কিন্তু অগ্নাশয়ের ভিতরে প্রবেশ করবে না, খাবারটা থাকবে কোথায়? ডিউডেনামে। কিন্তু আমরা এটাকে হেডলাইন করব অগ্নাশয়িক রসে পরিপাক। তাহলে সি নাম্বার পয়েন্ট হইতেছে অগ্নাশয়িক রসে পরিপাক। আমাদের হেডলাইনটা হবে এরকম, অগ্নাশয়িক রসে পরিপাক। কিন্তু এই খাবারটা বিক্রিয়া করবে কোথায়? ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে। তাহলে তুমি বলবা যে অগ্নাশয়িক রসে শর্করা বিশ্লেষণী দুইটা এনজাইম থাকে। এখানেও দুইটা এনজাইম আগের মতো, যে শর্করা বিশ্লেষণী দুটি এনজাইম থাকে। আর এনজাইম দুটার নাম হইতেছে, প্রথম এনজাইমটাকে আমরা বলবো অ্যামাইলেজ, অ্যামাইলেজ। আর দ্বিতীয়টার নাম সে আগের মতো মল্টেজ। অ্যামাইলেজ আর একটা নাম কি বলছি? মল্টেজ। তো এই দুইটা এনজাইম কিভাবে কাজ করে? তাহলে আমরা পরে বলবো যে এই দুইটা এনজাইমের ক্রিয়া, এদের ক্রিয়াটা হবে এরকম, সে আগের মতো শাব্দিক সমীকরণ দিয়ে বিক্রিয়াগুলো দেখাই দিবা। আমরা তো জানি এনজাইমের নামটা উপরে লিখতে হয় অ্যামাইলেজ। এই অ্যামাইলেজটা লিখতেছে সে কার উপর কাজ করবে? জটিল শর্করা। জটিল শর্করা তারপরও থাইকা যাবে, কারণ এটাই সবচেয়ে বেশি থাকে। আর জটিল শর্করা হিসাবে আমরা আগে বলছিলাম এখানে কি থাকে? স্টার্চ থাকে। এই স্টার্চের উপর কাজ করে এবং জটিল শর্করাটাকে ভাঙা সে তৈরি করে সেম আগের মতো ডাইস্যাকারাইড। মিল আছে দেখবা, একটা অংশের সাথে আরেকটা অংশের পরিপাকের মধ্যে অনেক মিল আছে, তখন তুমি ওই হিসাবে মনে রাখতে পারবা। এবং দ্বিতীয় যে এনজাইম ছিল সেম আগেরটাই, মল্টেজ। কার উপর কাজ করবে? ওই ডাইস্যাকারাইড হিসাবে যদি মল্টোজ থাকতো, এই মল্টোজের উপর সে কাজ করবে এবং সে তৈরি করবে এখানে সেই আগের মতো গ্লুকোজ, দুই অণু গ্লুকোজ তৈরি করে। মল্টোজ একটা ডাইস্যাকারাইড, এটা ভাঙে গ্লুকোজ সৃষ্টি হবে, যার আণবিক সংকেত সেই আমরা আগের মতোই দেখবো C12H22O11। আর এখানে যে গ্লুকোজটা হয়েছে এটার সংকেত আমরা জানি C6H12O6। আর এখানে তুমি যদি স্টার্চের সংকেত দিতে চাও তুমি এইভাবে লিখবা C6H10O5N। এটা হচ্ছে স্টার্চের সংকেত। আর ডাইস্যাকারাইড তো এটাই, তুমি এইভাবে চাইলে বিক্রিয়া পর্যন্ত দেখাই দিতে পারো। হ্যাঁ, একজন হ্যান্ড রাইজ করছে, নাইমুর। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার নীলকালি দিয়ে যে স্যার যেটা লিখলেন স্যার, এই যে রসে পরিপাক, স্যার এই যে প্রথম শব্দটা বোঝা যাইতেছে না স্যার, এটা একটু বলে দেন স্যার। অগ্নাশয়িক রসে পরিপাক। আচ্ছা স্যার, ঠিক আছে। অগ্নাশয়িক রসে পরিপাক। আর এখানে যে এনজাইমগুলো বের হয় অ্যামাইলেজ আর মল্টেজ। জি স্যার। আচ্ছা, অন্য কালিতে লিখলে কি সমস্যা? কালো কালিতে কোনো সমস্যা নাই, এটা তো দেখা যায় স্পষ্ট নাকি? অন্য কালারে মেবি সমস্যা। ওই মোবাইলের স্পিড কম থাকলে বা রেজুলেশন কম থাকলে দেখা যায় ওইগুলোতে একটু প্রবলেম হয়। তোমরা যে সেটিংসে গিয়ে রেজুলেশনটা ফুল করে রাখবা, তাহলে দেখবা দেখতে পারবা। আচ্ছা, আমি কালো কালি দিয়ে লেখার চেষ্টা করবো বেশি, অন্য কালিগুলো কম ইউজ করবো, জাস্ট চিত্রের মধ্যে এগুলো রাখি শেড দেওয়ার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাহলে তিনটা জায়গা দেখলাম পরিপাকের, মুখ গহ্বর, পাকস্থলী, আর একটা হচ্ছে অগ্নাশয়িক রস। আমি প্রথমেই বলছিলাম শর্করা কিন্তু অনেক বিস্তৃত জায়গা জুড়ে তার পরিপাকটা হয়। আমিষ পরিপাক হয়েছিল খুব সামান্য স্থানে। তাহলে আমরা পরবর্তী অংশে দেখতেছি, যারা লিখতে পারছো তো লেখছোই, আর বাকি যারা আছে স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা পরবর্তীতে দেখবো যে পরিপাকটা হবে এখানে, পরিপাকটা সবচেয়ে বেশি হয়, তোমার এটাই ভালো করে মনে রাখতে হবে। আর এটা হইতেছে পরবর্তী ডি অংশ, এটাকে আমরা বলবো আন্তরিক রসে পরিপাক। ওই আগের মতোই আন্তরিক রসে পরিপাক। আমরা আমিষের মধ্যেও কিন্তু একই কথা বলছিলাম যে এটা
এই জায়গাটাতে বা এই রসের প্রভাবে পরিপাক সবচেয়ে বেশি হয়েছিল আমিষ। আর এটা কোথায় আছে? এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে। এই ক্ষুদ্রান্ত্রের তিনটা পার্টি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা জায়গাতে কিন্তু এই রসটা ক্রিয়া করে। আন্তরিক রসের পরিপাক সবচেয়ে বেশি এনজাইম শর্করা বিশ্লেষণী এখান থেকে খরিত হয়। তাহলে আন্তরিক রসে যে শর্করা পরিপাকের এনজাইম গুলা খরিত হয়, চলো আমরা আগে তার নামগুলা দেখি। এর মধ্যে থাকে, তুমি নামগুলো খুব ভালো করে মনে রাখবা, সে আগের গুলাই থাকবে। প্রথম যে এনজাইম, এটাকে আমরা বলি আন্তরিক অ্যামাইলেজ। অ্যামাইলেজ সবগুলো আন্তরিক, আন্তরিক অ্যামাইলেজ। তারপরে থাকে আন্তরিক মল্টেজ। তারপরে থাকে 3 নাম্বার হইতেছে সুক্রেজ, সুক্রেজ। এবং 4 নাম্বার যে এনজাইমটা, এটা নাম হইতেছে ল্যাকটেজ, ল্যাকটেজ। আমরা এই 4টা এনজাইমের নামই লিখবো। এখানে আরো এনজাইম থাকে, কিন্তু আমরা সব মনে রাখতে পারবো না। এই 4টা এনজাইমের নাম আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। তো আগের মতোই এই 1 নাম্বার আর 2 নাম্বার সেম আগের মতো বিক্রিয়া। তাহলে আমি 3 নাম্বার থেকে লিখতেছি, 3 নাম্বার বিক্রিয়াটা দেখাইতেছি, দেখো এটা কেমন। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বারে আগে যেটা ছিল অ্যামাইলেজ ছিল, মল্টেজ ছিল, সেম একই বিক্রিয়া থাকবে। তৃতীয় হইতেছে সুক্রেজ। এই সুক্রেজটা কার উপর কাজ করবে? সে কাজ করবে সুক্রোজের উপরে। খাবারটা হইতেছে সুক্রোজ, সে তৈরি করবে এক অণু গ্লুকোজ প্লাস এক অণু ফ্রুক্টোজ। এই দুইটা উপাদানে সে খাদ্যটাকে ভাগ করে নিবে, বিশ্লিষ্ট করে নিবে। পরবর্তীতে আমরা 4 নাম্বার যে এনজাইমটা দেখতেছি, তার নাম ছিল কি? তার নাম হইতেছে ল্যাকটোজ। আমরা জানি দুধ একটা সুষম খাবার। এই দুধের মধ্যে সব ধরনের খাদ্য উপাদান থাকে, আর দুধের মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে তাকে আমরা বলি ল্যাকটোজ। হ্যাঁ, তোমরা দেখছো একটা দুধের কোম্পানি আছে ল্যাকটোজেন, এই ল্যাকটোজ থেকে কিন্তু নামটা হয়েছে ল্যাকটোজ। তার উপরে কাজ করতেছে যে এনজাইমটা, তার নাম হইতেছে ল্যাকটেজ। খাবারটা হইতেছে ল্যাকটোজ, এনজাইমটার নাম হইতেছে ল্যাকটেজ। সে তৈরি করবে এক অণু গ্লুকোজ প্লাস এক অণু গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। তো গ্লুকোজ গ্যালাক্টোজ দুটাই কিন্তু মনোস্যাকারাইড, অর্থাৎ আমাদের কোষ এটাকে শোষণ করতে পারবে। গ্লুকোজের সংকেত তো আমরা জানি C6H12O6, আর গ্যালাক্টোজের সংকেত এটাও একই রকমের C6H12O6। তাহলে তুমি এইভাবে যদি পারো সংকেত সহ লেখা রাখবা। আর ল্যাকটোজের সংকেত সে আগের মতো ডাইস্যাকারাইড C12H22O11, H22O11। তো এইভাবে খাদ্যগুলাকে সে এই অবস্থায় রূপান্তরিত করে। তাহলে আশা করি লিখতে পারবে। আগে দুটা এইভাবে একইভাবে লেখা নিও, অ্যামাইলেজ। আরেকটা কি ছিল? আরেকটা হইতেছে মল্টেজ, সেম আগের বিক্রিয়া দুটেই। তাহলে এ ছিল আন্তরিক রসে পরিপাক, সবচেয়ে বেশি এনজাইম এবং সবচেয়ে বেশি বিক্রিয়া এই ক্ষুদ্রান্ত্রে আন্তরিক রসের প্রভাবে সম্পন্ন হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছো, এখান থেকে কারো কিছু সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা এই জিনিসগুলো আগেও দেখছি, বারে বারে দেখতেছি একই ধরনের বিক্রিয়াগুলো হইতেছে। তাহলে আমরা 4টা অংশে পরিপাক দেখলাম। আমি আবারও বলতেছি, এই কথাগুলো কিন্তু বইয়ে এইভাবে গুছানো নাই, কিন্তু পরীক্ষাতে তোমার ঠিকই থাকবে প্রশ্ন, তখন তোমার কিন্তু এইভাবে উপস্থাপন করতে হবে। আমাদের বর্ণনা যেন বেশি না হয়ে যায়, এই জন্য দেখো সব কথাগুলো কিন্তু শাব্দিক সমীকরণের মাধ্যমে দেখাইতেছি। এই সমীকরণে দেখাইলে তোমার একটা তুমি বিক্রিয়াও দেখাইতে পারলাম, তোমার কথাগুলো কম লাগলো। নয়তো কি করা লাগতো, সবগুলো একটা লাইন করে লেখা লাগতো। এক লাইন করে লেখলেও দেখো এখানে কিন্তু 4-5 লাইন হয়ে যাবে। দরকার নাই, তুমি জাস্ট এনজাইমগুলোর নাম বলবা, তারপরে বলবা এদের ক্রিয়াগুলো হলো নিম্নরূপ, তারপরে তুমি এই বিক্রিয়াগুলো দেখাই দিবা। তো এই ছিল পরবর্তী আন্তরিক রসে পরিপাক। এবার আমরা দেখব সর্বশেষ যে স্থানটা, আর একটু জায়গা আছে, এটা হলি শেষ শর্করা পরিপাক। সর্বশেষে কোথায় পরিপাকটা হয় আমরা এটা দেখব, এটা দেখে এই প্রশ্নের সমাপ্তি টানবো। তাহলে সর্বশেষে
ই অংশে আমরা বলবো বৃহদান্ত্রে পরিপাক, বৃহদান্ত্রে পরিপাক। এই পরিপাকটা কিন্তু সেই বৃহদান্ত্র পর্যন্ত চলতে থাকে, সেই মুখ গহ্বর থেকে শুরু হয়েছে বৃহদান্ত্র পর্যন্ত। তাহলে এই বৃহদান্ত্রের পরিপাকটা আমরা এইভাবে লিখবো, এই স্বয়ং বৃহদান্ত্রের মধ্যে কিন্তু কোনো এনজাইম খরিত হয় না, কারণ এখানে এনজাইম ক্ষরণের কোনো মানে স্থান কিন্তু এখানে নাই। আগের গুলার মধ্যে দেখছি আমরা পাকস্থলীতে পাইছি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, অগ্নাশয়ের মধ্যে কি থাকে, আন্তরিক রস, আন্তরিক গ্রন্থি থাকে, ওইখান থেকে আন্তরিক রস খরিত হয়। কিন্তু বৃহদান্ত্রের মধ্যে এই ধরনের কোনো গ্রন্থি কিন্তু এখানে নাই। তাহলে কিভাবে পরিপাকটা হয়? আমরা বলবো যে বৃহদান্ত্রে বিভিন্ন অণুজীব তুমি জানবা যে আমাদের বৃহদান্ত্রের মধ্যে মিথজীবী হিসেবে অনেক অণুজীব বসবাস করে। মিথজীবী শব্দটা হয়তো তোমরা 9 10-এ পাইছো। এখানে দুইটা জীব পরস্পরে একত্রে থাকলে মানে দুইজনের কিন্তু উপকার হয়। বৃহদান্ত্র থেকে অণুজীব যেহেতু বলতেছে, অণুজীব বললে আমাদের প্রথমে যে মাথার মধ্যে যে জিনিসটা আসে, মেবি এটা ক্ষতিকর। আসলে সে কিন্তু ক্ষতিকর না, সে আমাদের কাছ থেকে সে উপকৃত হইতেছে, বিনিময়ে সে আমাদেরকে উপকার করতেছে। কিভাবে উপকার করতেছে তো দেখতে আসো, সে শর্করা পরিপাক করবে। এই বিভিন্ন অণুজীব, যেমন একটা অণুজীবের নাম আমি বলতেছি ইকোলাই, E.COLI, শব্দটা মনে হয় তোমরা আগেও পাইছো, ইচএরাইশিয়া কোলাই, সংক্ষেপে আমরা কি বলি, ইকোলাই। এই ধরনের অণুজীব আমাদের বৃহদান্ত্রে থাকে। বিভিন্ন অণুজীব বিভিন্ন শর্করাকে ভেঙে, বিভিন্ন শর্করা, আর এই শর্করাগুলা কেমন, আঁশ জাতীয় শর্করা, আঁশ জাতীয় শর্করা ভেঙে। তাহলে কি লিখছি, বৃহদান্ত্রে বিভিন্ন অণুজীব এজ পার এক্সাম্পল ইকোলাই আঁশ জাতীয় শর্করাকে ভেঙে সরলতর ফ্যাটি অ্যাসিড, তোমরা কেমিস্ট্রিতে পাইছো বিভিন্ন ধরনের সরলতর ফ্যাটি অ্যাসিড আছে, ওই ফ্যাটি অ্যাসিড গুলা সৃষ্টি করে, সরলতর ফ্যাটি অ্যাসিড সৃষ্টি করে। এখানে তুমি এক লাইনে একটা বিক্রিয়া দেখাই দিবা, তাহলে কি বলছি, আঁশ জাতীয় শর্করা। এই আঁশ জাতীয় শর্করার একটা এক্সাম্পল হইতেছে রেফেস। হ্যাঁ, আমি লিখে দিতে পারি, এটা নাম হচ্ছে রেফেস। 9 10 মেবি তোমরা এই শব্দটা পাইছো। এর উপর কাজ করতেছে কে, অণুজীবের ক্রিয়া। অণুজীবের ক্রিয়া এখানে বিভিন্ন টাইপের ক্রিয়া আছে। এক ধরনের ক্রিয়া হচ্ছে ফার্মেন্টেশন। হ্যাঁ, এটা তোমরা যে নবম অধ্যায় তোমাদের সিলেবাসে আছে উদ্ভিদ শারীরতত্ত্ব, ওইখানে কিন্তু আমরা এই ফার্মেন্টেশনের কিছু ক্রিয়া দেখবো এখানে। যাই হোক, অণুজীব ক্রিয়া করতেছে এই আঁশ জাতীয় শর্করার উপরে, এবং বলছি তারা এখানে কি তৈরি করে, তারা সরলতর ফ্যাটি অ্যাসিড সৃষ্টি করে। দুই একটা ফ্যাটি অ্যাসিডের তুমি নাম লিখে দিবা। যেমন ফ্যাটি অ্যাসিডের নামের মধ্যে আমরা বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড তোমরা জানো যে 2 কার্বনের একটা সরলতর ফ্যাটি অ্যাসিড, CH3COOH, দরকার নাই সংকেত লেখার দরকার নাই। ইথানোয়িক অ্যাসিড, তারপরে আছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। একটা কার্বন বাড়াইলেই 3 কার্বনের প্রোপানোয়িক অ্যাসিড। তারপর আছে কি বিউটারিক অ্যাসিড আছে, বা বিউটারিক অ্যাসিড বা তোমার বইয়ে যেভাবে আছে বিউটানোয়িক অ্যাসিড। এই ধরনের সরলতর ফ্যাটি অ্যাসিড সৃষ্টি করে। তাহলে এই ছিল মোটামুটি তাদের বৃহদান্ত্রের পরিপাক। তাহলে দেখো আমরা 5টা জায়গাতে পরিপাক দেখতেছি। তাহলে একদম পরিপাকটা শুরু হয়েছিল কোথায়, মুখ গহ্বরে। তারপরে খাবারটা চলে আসছে কোথায়, পাকস্থলীতে। তাহলে পাকস্থলী ছিল দ্বিতীয় জায়গা, এই মুখ গহ্বরটা ছিল প্রথম জায়গা। তারপর আমরা দেখতেছি অগ্নাশয়িক রসের প্রভাবে ডিউডেনাম, এটা ছিল তৃতীয় স্থান। এই ক্ষুদ্রান্ত্রে আন্তরিক রস, এটা ছিল চতুর্থ স্থান। এবং সর্বশেষে আমরা দেখলাম এই বৃহদান্ত্রে এসে পরিপাক হয়েছে 5ম স্থান। এখানে এসে তার এই পরিপাকগুলা সম্পন্ন হয়েছে।